ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। চলো আজ আমরা ক্লাস 10 ফিজিক্সের মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব চ্যাপ্টার থেকে কিছু পড়াশোনা করব। তো তোমরা জানো তোমাদের এই চ্যাপ্টারটি থেকে চোখ এবং চোখের ত্রুটি ও তার প্রতিকার যে বিষয়গুলি সেগুলি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তো তাহলে আমরা শুরু করব প্রিজমের মানে যে জিনিসগুলি আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো সেগুলি হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, বর্ণালী, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, নক্ষত্র বা তারার ঝিকিমিকি, অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত, এইসব বিষয় নিয়ে আজকে তোমাদের ক্লাসটি করব। দেখবে মজার মজার জিনিস আমরা দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে যাও। দেখো, প্রথমে আমরা যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে কিসের? এটা হচ্ছে একটা প্রিজমের। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখবো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ যে ব্যাপারটা, এটা কি হচ্ছে তোমাদের একটু মজার জিনিস ঘটবে দেখবে। সেই প্রিজমের পরিচয় করে দিচ্ছি তোমাদের। প্রিজম হচ্ছে অন্য কিছু না, যে তিনটি আয়তাকার তল ও দুটি ত্রিভুজাকার তল নিয়ে গঠিত স্বচ্ছ প্রতিসরক মাধ্যম হচ্ছে একটা প্রিজম। তো তার তিনটি আয়তাকার তল কি থাকবে? যদি আমরা একটা বইকে যদি আমরা এইভাবে ধরি, ঠিক আছে, দেখো এইভাবে, তাহলে কি হচ্ছে, এইদিকে একটা আয়তাকার তল থাকছে, আবার এইদিকে আরেকটা আয়তাকার তল থাকছে, আয়তাকার তল। তাহলে এই আয়তাকার তল, এরপর নিচে আরেকটি যদি বই দিয়ে রাখি, তো সেটা হবে কি, মনে করো আমি যদি এইভাবে যদি বইটাকে রাখি, অনেকটা প্রিজমের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখো আয়তাকার তল তিনটি কি হবে, একটা হচ্ছে সামনের দিক, একটা হচ্ছে পিছনের দিকটা, আর একটা নিচে ভূমির দিকটা। আর ত্রিভুজাকার তলগুলি হবে কি, এই দিকের আর এই দিকের তল, যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটি তল হবে ত্রিভুজাকার। তাহলে অর্থাৎ এই হচ্ছে ত্রিভুজাকার তলটি, আর একটা ওই দিকে ত্রিভুজাকার তল থাকছে। তাহলে এই তিনটি আয়তাকার, নিচে ডানে বায়ে, হ্যাঁ, এই তিনটি তল হচ্ছে আয়তাকার, আর সামনে এবং পিছনে দুটি হচ্ছে ত্রিভুজাকার। এই তিনটি আয়তাকার তল ও দুটি ত্রিভুজাকার তল নিয়ে যে স্বচ্ছ প্রতিসরক মাধ্যম তৈরি হয় তাকে আমরা বলবো প্রিজম। আমরা প্রিজম নিয়ে যখন পরীক্ষা করব তখন আমরা প্রিজমের শুধু একটা সাইড, এই সাইডটাকে দেখবো। হ্যাঁ, আমি এখন একটা পুরো এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্টটি আমি হাতে কলমে এখন দেখাবো না, দিনের বেলা সাদা আলোর প্রয়োজন হবে এখানে, বা আমার কাছে সেই প্রিজমটা এখন নেই হাতের কাছে, যদি আনতে পারি পরবর্তী সময় দেখাবো। আমি এখন ছবি আঁকে দেখাচ্ছি। তো প্রিজমের আমরা সামনের দিকটা দেখবে এরকম, ঠিক আছে। তো এটাকে এবার এভাবে রেখেছি, সামনের তলটা ত্রিভুজাকার দেখা যাচ্ছে। এখন একটা বিন্দু আলোক উৎস থেকে সাদা আলোকে যদি আমরা এখানে তির্যকভাবে ফেলি, একটা বিন্দু আলোক উৎস, মনে করো এই জায়গা থেকে একটা বিন্দু ডট থেকে একটা আলোক রশ্মি, সাদা আলোক রশ্মি এখানে আপাতত হবে তির্যকভাবে। তো কি ঘটনা ঘটবে তোমরা জানো, যেহেতু এটা বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম, তাহলে আরও জানো যে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যায়। তো এটাও ভূমির দিকে বেঁকে যাবে। কয়বার বাঁকবে? একবার এইদিকে আর একবার এইদিকে, দুইবার করে বাঁক হবে। টোটালি গিয়ে কি হবে, আমি সাদা আলোকে দেখিয়েছি, কিন্তু আমি কটা রশ্মি ফেলেছি সাদা আলো এখানে, আমার মনে হচ্ছে যে একটা ফেলেছি, কিন্তু আসলে কি হয়, যখন নাকি প্রিজমের মধ্যে দিয়ে যায় কি ঘটনা ঘটে দেখবে। এখানে যদি আমরা একটা পর্দা রাখি, একটা পর্দা যদি রাখা হয়, এখানে দেখা যায় যে কি হয়, এই পর্দার মধ্যে মোটামুটিভাবে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি সিরিয়ালের একটু 2, 3, 4, 5, 6, 7, এরকম 7টা আলোক পটি পাওয়া যায়। 7টা আলোক, 7টি রঙের। সেই 7টি রং কীরকম হয়? এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে আকাশি, এটা হচ্ছে সবুজ, এটা হলুদ, এটা হচ্ছে কমলা, আর এটা হচ্ছে লাল। বেনি আ স হ কলা,
অর্থাৎ নিচের রঙটা বেগুনি হয়, তারপরে নীল উপরের দিকে, এরপরে আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই 7টা রং এখানে দেখা যায়। কেন দেখা যাচ্ছে 7টা রং? এটা এটা 7টা রং হচ্ছে আসলে কি 7টা রং এখানে দেখা যায়নি কেন আর এখানে কেন দেখা গেল, এটা ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নজন, নিউটন থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানী নিউটন কি বলছেন দেখো। আসলে 7টি আলো এই সাদা আলোর মধ্যেই মিশ্রিত ছিল। এটা 7টা রঙকে যদি আমরা একসঙ্গে মিশিয়ে দিই তাহলে একটা সাদা রং দেখা যায়। যখন নাকি প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কি হচ্ছিল, কেন হচ্ছে, কি হয় দেখো। এই যে 7টা বর্ণের আলো, এই 7টা বর্ণের আলোর গতিবেগ শূন্য মাধ্যমে যদিও একরকম হয়, একই গতিতে চলে 7টি বর্ণের যে গতি স্পিড, কিন্তু শূন্য মাধ্যম ছাড়া বিভিন্ন ঘনত্বের মাধ্যমে তাদের গতিবেগ, আলোর বিচ্ছুরণ হলো, বর্ণালী হলো। তো আসলে এটা তোমরা কি সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা জানি না। যে এখানে দেখো এই যে কাচের ঘনত্ব বেশি বায়ুর তুলনায়, যার কারণে এখানে বাধা পেয়েছে। বাধা পেলেই তখন তার যে আলো, যে সাদা আলোটা, তার যে 7টি বর্ণ বেগবেণী আর সহকলা হিসেবে তারা পরিচিত, তারা এখানে বিভিন্ন গতিবেগ যেহেতু তাদের আলাদা, মানে দ্রুতি যেহেতু আলাদা, ওই দ্রুতি অনুসারে তাদের গতিবেগ নির্ধারিত হয়ে যায়, সেই অনুসারে তারা বিশ্লিষ্ট হয়ে আলাদা একটা পর্দার মধ্যে এই বর্ণটা তৈরি হয়। তোমরা দেখেছো প্রাকৃতিক বর্ণালী, যেটা আমরা বলি প্রাকৃতিক বর্ণালী। বর্ষার দিনে দেখবে সূর্যের অপোজিটে মেঘের মধ্যে আকাশে এক ধরনের আলো, একটা রামধনু আমরা যাকে বলি, একদম একটা সুন্দর মতো একটা তৈরি হয়, এটাকে আমরা রামধনু নামে বলে থাকি। তো এটার মধ্যেই 7টি রং থাকে। তো আমরা সবগুলি রঙকে দূর থেকে ভালোভাবে দেখতে পাই না বা মিশ্রিত হয়ে থাকে, তো 3-4টা রঙকেই আমরা বেশিরভাগ দেখি, কিন্তু এটাও 7টি বর্ণেরই মিশ্রণ। তো দেখেছো সেগুলি। তো এরপর আমরা বায়ুমণ্ডলীয় প্রতিসরণ জিনিসটা দেখব, ঠিক আছে। বায়ুমণ্ডলের প্রতিসরণটা হচ্ছে কি দেখো, তোমরা বাস্তবেও দেখে থাকবে এই ঘটনাটা, অনেকে হয়তো দেখেছো। আমি বলছি, মনে করো তোমরা কেউ এখানে আছো, এই জায়গাতে আছো, এখানে যে কোনো একটা দৃশ্য আছে, মনে করো একটা গাছ আছে, এখানে মাঝে মনে করো কিছু আগুন জ্বালানো হয়েছে এই জায়গাটাতে। তো এখানে আগুন যদি জ্বলে, আগুনের শিখা আছে মাঝপথে এই জায়গাটার মধ্যে, তুমি এখানে আছো, ওইদিকে একটা গাছ আছে। তো এইখানে যদি আগুনের শিখার উপর দিয়ে তুমি যদি এই গাছের দিকে তাকাও, তো দেখবে গাছটা কাঁপছে। তো গাছটা কাঁপছে, তুমি হয়তো ভাবছো এটা হয়তো বাতাস আছে, বায়ু আছে, কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে না, বায়ু প্রবাহিত হচ্ছে না, বাতাস নেই, তবু এটা এইভাবে কাঁপছে। গাছ নয়, যদি এখানে একটা বিল্ডিং ঘরও থাকে, বিল্ডিং যদি তুমি দেখো, দেখবে বিল্ডিং ঘরটা এইভাবে কাঁপছে, তখন তোমার কাছে মনে হবে যেটা ভূমিকম্প হলো, আসলে অন্য কিছু না, এরকম তোমরা হয়তো দেখে থাকবে কেমন করে কাঁপছে। এইটা কি হচ্ছে, এখানে এই জায়গাতে যখন অগ্নিশিখা আছে, তাহলে তার উপরের বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা। এখানে যে বায়ুমণ্ডল, তুমি যে এই জায়গাটাতে, এই জায়গার বায়ুমণ্ডল, এই জায়গার বায়ুমণ্ডল আর এই জায়গার বায়ুমণ্ডল, 3টা বায়ুমণ্ডলকে যদি আমরা কম্পেয়ার করি, এইটা আর এইটা প্রায় একরকম ঘনত্ব হবে, কিন্তু এটা যদি বলি, এটার ঘনত্ব কিন্তু এই দুইটার মতো হবে না। তার কারণ হচ্ছে এর নিচে যে অগ্নিশিখা আছে, আগুন জ্বলছে, তার কারণে যে উত্তপ্ত হয়ে গেল, এর উপরের যে বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়ে গেল। উত্তপ্ত হলে কি হবে, বায়ুমণ্ডলটা একটু লঘু হয়ে যাবে, কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তাহলে এটাও বায়ুমণ্ডল, এইটাও বায়ুমণ্ডল, এইটাও বায়ুমণ্ডল, কিন্তু 3টা বায়ুমণ্ডল হওয়ার পরও যেহেতু এই বায়ুমণ্ডলটা বেশি উত্তপ্ত, তার ঘনত্বটা এদের তুলনায় কম থাকবে। যদি ঘনত্ব কম হয়, তার প্রতিসরাঙ্ক কমে যাবে। তো প্রতিসরাঙ্ক যদি কমে যায়, তাহলে তার এই দিক থেকে যখন আলোক রশ্মি এই দিকে আসবে, তখন তার গতিপথের একটু পরিবর্তন হবে, আবার এদিকে প্রবেশ করার সময় আবার একটা পরিবর্তন হবে। এইভাবে পালক পরিবর্তনের কারণে এই দিক থেকে যেই বস্তুটা, মানে যে প্রতিফলিত আলোক রশ্মিটা আসছে, তা একটু কী হবে, অনবরত
তার পরিবর্তন হবে। কেন? এই বায়ুমণ্ডলটাও মানে অগ্নির শিখা যেটা জ্বলছে, যেটা আগুনটা জ্বলছে, তার কারণে তার মধ্যে একটা তাপের যে প্রবাহ হয় সেখানেও একটা পরিবর্তন হচ্ছে। উপর থেকে শীতল বায়ু স্রোত আসছে, আবার একবার ঠান্ডা হচ্ছে, আবার ঘন উত্তপ্ত হচ্ছে। তো বারবার তার মাধ্যমের ঘনত্বেরও পরিবর্তন হচ্ছে। ঘনত্বটা এমন না যে সবসময় স্থির থাকছে, একরকম না। যদি একরকম হতো, একটা স্থির থাকতো, তাহলে এটা একটু তেজটা দেখা যেত, একরকম দেখা যেত। কিন্তু এটা অনুবর্ত পরিবর্তন হচ্ছে বলে ঘনত্বের তাপ প্রতিশান্তের পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, এই কারণে এটা কাঁপছে বলে মনে হচ্ছে, অন্য কিছু না। তো এটা হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণ। এই বায়ুমণ্ডলের প্রতিসরণের উপর নির্ভর করেই আমরা এটা হয়ে গেল। তাহলে নক্ষত্র বা তারা ঝিকমিকি, এই জিনিসটাও আমরা প্রত্যক্ষ করে থাকি, এরকম ঘটনাটাই। এটা হচ্ছে দূর থেকে নক্ষত্রের যে আলোগুলি আমাদের চোখে এসে পড়ছে, সেখানে দেখো অনেক দূরে নক্ষত্র বা তারাগুলি অবস্থিত আমাদের কাছ থেকে। তো অনেক দূরে যখন অবস্থিত হয়, অনেক দূরে যখন একটা তারা থাকে, তার থেকে যখন পৃথিবীতে আলো এসে পৌঁছায়, অনেক দূরে থাকার কারণে এটাকে ক্ষুদ্র দেখায়, অনেক ক্ষুদ্র দেখায়। এটাকে আমরা বিন্দু আলোক উৎস হিসেবে বিবেচনা করতে পারি। বিন্দু আলোক উৎস মানে একটা ডট, একটা বিন্দু থেকে আলোটা আসছে আমরা ধরে নিতে পারি। তখন সেমভাবে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে এটার দিক পরিবর্তন হয়ে যায়। তো এটাও অনবরত তার কি হচ্ছে, সেও তার দিক পরিবর্তন হচ্ছে, আবার বায়ুমণ্ডলেরও তার ঘনত্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যার কারণে এটা অনবরত কি হচ্ছে, প্রত্যেকটা বিন্দু থেকে যে আলোগুলি আসছে তারও, প্রত্যেকটা বিন্দু নয়, এগুলো তো নক্ষত্র তো একটি বিন্দু থেকে যেহেতু আলোটি আসছে, তার এটা প্রত্যেকবারে গতিপথ পরিবর্তনের জন্য তার মধ্যে তাটা একবার কি হচ্ছে, উজ্জ্বল দেখা যাচ্ছে, আবার কম উজ্জ্বল, এভাবে বারবার কি হচ্ছে, মানে ঝিকমিকি মানে আলোটা কম বেশি হচ্ছে। এটা এর জন্য নক্ষত্র বা তারাকে আমরা ঝিকমিকি করতে দেখি। বায়ুমণ্ডলের প্রতিসরণ এবং তার দূরত্ব অনেক বেশি থাকার কারণে বিন্দু উৎস হিসাবে বিবেচনা করা থাকে। এখন যদি মনে করো এটার মতো যদি গ্রহকে আমরা কেন ঝিকিমিকি করতে দেখি না? গ্রহকে আমরা কেন ঝিকিমিকি করতে দেখি না? গ্রহ কিন্তু পৃথিবীর থেকে নক্ষত্রগুলি যতটুকু দূরে, গ্রহ কিন্তু এতটুকু দূরে নয়, আরও অনেক কাছে থাকার কারণে তখন তাকে গ্রহকে আর একটা বিন্দু আলোক উৎস হিসেবে আমরা মনে করতে পারি না। যদিও নক্ষত্রের তো নিজস্ব কোনো আলো নেই, নক্ষত্র নয়, নক্ষত্রের নিজস্ব আলো আছে, গ্রহগুলির তো নিজস্ব কোনো আলো থাকে না। প্রতিফলিত আলোটাকে আমরা তাকে যখন প্রতিফলিত হয়ে আলো, যখন সূর্যের আলো যখন গ্রহের মধ্যে এসে পড়ে, তখন সেই আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, তীব্রতাও একটু কম থাকে তার কারণে। আচ্ছা, তাহলে এই গ্রহ থেকে যে প্রতিফলিত আলোটা, গ্রহের আলো না, গ্রহ থেকে যে প্রতিফলিত আলোটা আমাদের চোখে এসে পড়বে, গ্রহটা তাহলে এখন বিন্দু উচ্চ ধরবো না, কারণ একটু কাছে থাকাতে এটা একটু বড় হয়ে যাবে, এটা একটু মনে করো একটু বড় হয়ে যাবে। এখন যদি মনে করি যে নক্ষত্রের মধ্যে এরকম 10টা বিন্দু উৎস যদি কল্পনা করি, কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বিন্দু উৎস আছে। এখন 10টা বিন্দু উৎস থেকে আলো যখন এসে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা বিন্দু মনে করো এমন যে 5টা বিন্দু কি করছে, 5টা বিন্দু, এই 5টা বিন্দু থেকে আলো যে আসছে আমাদের চোখে, এরা জন্য যে প্রতিসরণটা একদিকে হচ্ছে, মনে করি যে ডান দিকে হচ্ছে, রাইট সাইডে একটা নির্দিষ্ট মাপ নিয়ে রাইট সাইডে এই 5টা হচ্ছে, ঠিক আছে। আবার এটাকে আমরা +5 ধরে নিই, ঠিক আছে। আবার এই 5টা থেকে যে আলোর প্রতিসরণ হচ্ছে সেটা লেফট সাইড ধরে নিই, এটা হবে 5টা থেকে -5 ধরে নিই, ঠিক আছে, -5। এখন দেখো ঘটনাটা, এখান থেকে যে আলোক রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়ছে সবটাই কিন্তু একটা গ্রহ থেকেই আসে, সবগুলি আলোক রশ্মি। এখন 5টা আলোক রশ্মি ডান দিকে বাঁকছে, আর 5টা আলোক রশ্মি একটা নির্দিষ্ট মুহূর্তে কথা বলছে, একটা নির্দিষ্ট মুহূর্তে, একই মুহূর্তে, একটা নির্দিষ্ট সময়ে একই সঙ্গে 5টা এদিকে বাঁকছে আর 5টা এদিকে বাঁকছে। তাহলে দুইটা, একটা প্লাস একটা মাইনাস যদি হিসাব করি আমরা, নেট রেজাল্টটা কী পাবো, গড় মানটা +5 অ্যান্ড -5 কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে অনেকগুলি বিন্দু এটার মধ্যে যেহেতু আছে, সবগুলি থেকে যে গড় যে পরিবর্তন, যে ঝিকমিক করার যে গড় পরিবর্তন, ঝিকমিক করছিল, এদিকে
কাঁপছিল, আবার এটা এদিকে কাঁপছিল। সবগুলির গড় একটা হিসাব করে নিলে সেই ঝিকিমিকিটাকে কী হয়ে যায়, নাকচ হয়ে যায়, মানে এটা ইগনোর হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য আপাতত আমরা গ্রহকে কি দেখি না, ঝিকিমিকি করতে দেখি না। বুঝতে পেরেছো আশা করি? তোমাদের বইও লেখা আছে স্পষ্টভাবে, দেখে নাও। এটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো বইয়ের যে পৃষ্ঠা 194 পৃষ্ঠাতে ওই বায়ুমণ্ডল প্রদূষণটা আছে, নক্ষত্র বা তারার ঝিকিমিকি, সেটাও কিন্তু 194 পৃষ্ঠায় আছে। তারপরে আছে, দেখো আমি পড়ছি 195 পৃষ্ঠা, যে গ্রহগুলো ঝিকিমিকি করে না কেন। গ্রহগুলো তুলনামূলকভাবে পৃথিবীর অনেক কাছে অবস্থিত এবং তাই এদের বিস্তৃত উৎস হিসাবে দেখা যায়। বিস্তৃত উৎস মানে বড় উৎস হিসাবে। যেমন নক্ষত্রের বেলায় দেখেছিলাম আমরা কি বিন্দু উৎস, একটা বিন্দুর মতো একটা বিন্দু, আর এখানে একটা বিস্তৃত মানে বড় উৎস, তার মধ্যে অনেকগুলি বিন্দু রয়ে গেছে, অনেকগুলো বিন্দু থেকে আলো আসছে ধরে নিতে পারি। ঠিক আছে? যদি গ্রহগুলোকে অনেকগুলি আলোক বিন্দু উৎসের সমষ্টি হিসেবে বিবেচনা করি, তবে প্রতিটি আলাদা বিন্দু থেকে চোখে প্রবেশ করা আলোর মোট পরিমাণের পরিবর্তনের গড়মান শূন্য হবে। এই কথাটাই বলেছে। কেন গড়মান শূন্য হচ্ছে আমি উদাহরণ দিয়ে বলেছি। এমন না যে 5টাই হবে, এখানে এমন হতে পারে আরও বেশি বিন্দু আছে। এমন 5টা এইদিকে কেঁপেছে, আর 5টা এইদিকে কেঁপেছে, আর হয়তো আরও 2টা বিন্দু ছিল, এরা থেকে কোনো কম্পন হয়নি, মানে কাঁপেনি কোনো দিকেই, মানে বিচ্ছুরণ হয়নি, মানে সরি বিক্ষেপণ, মানে আলোটা বিক্ষিপ্ত হয়নি বা প্রতিসরণ ঘটেনি, স্থির ছিল। তাহলে 12টা ছিল 5, তাতেও যে 0 হলো, তো 0 + 5 - 5 ইজিক্যাল টু আবার 0 এমন হচ্ছে। আবার হয়তো বা অনেক সময় এমন হতে পারে সবগুলির গড়মানের মধ্যে হয়তো একটু +1 বা -2 এমন হতে পারে, এটা যেটা আমাদের নজরে ধরা পড়ে না, সেটা এমন হতে পারে, নেগলিজিবল হয়ে যায়। ঠিক আছে? ফলে ঝিকিমিকি প্রভাব নাকচ হয়ে যায়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা পড়াবো অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত। এটা একটা মজার বিষয়, দেখবে আরেকটা জিনিস। তাহলে আমরা নক্ষত্র বা তারার ঝিকিমিকিটা পড়ে নিলাম, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা করব অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত। এটা আবার কি জিনিস? অগ্রিম মানে অ্যাডভান্স, মানে সূর্যোদয় এখনো হয়নি, তারপর আমরা দেখে ফেলছি। ঠিক আছে? এটা কেন হয়? আবার সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমরা দেখছি, এটা আবার কীভাবে সম্ভব? দেখো আমরা যখন নাকি আমরা যে পৃথিবীতে আছি, এই হচ্ছে পৃথিবীটা, মনে করো এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা যে আমাদের দৃষ্টিরেখা, আমরা যদি দৃষ্টিরেখাকে বলি যে আমাদের একটা পথ থাকে দৃষ্টিগোচর হওয়ার, কোনো একটা জিনিস দেখবো কতটুকু দূর পর্যন্ত, যদি পৃথিবীটা একটু ইয়ে করে দেখতে বলা হবে, এইদিকে একটা আছে দৃষ্টিরেখা, মানে দিগন্ত রেখা আমরা বলবো, দিগন্ত রেখা এটাকে। ঠিক আছে? এই দিগন্ত রেখার নিচে যদি কোনো জিনিস থাকে তাহলে আমরা এটাকে দেখবো না পৃথিবী থেকে। ঠিক আছে? এই জায়গা থেকে দেখতে গেলে এই জায়গার উপরে কোনো জিনিস থাকতে হবে। এটা হচ্ছে সূর্যোদয়ের দিক, এটা সূর্যাস্তের দিক আমি ধরে নিলাম। এখন কি হচ্ছে, সূর্য উদয় হবে, এখন মনে করো উদয় এখনো হয়নি, তথাপি সূর্য উদয়ের আগে এখানে এটা হচ্ছে সূর্য থেকে যে রশ্মিগুলি চারদিকে ছড়াবে। সূর্য উদয় মানে কি? সূর্য তো সবসময় মানে থাকে। সূর্য এখন রাত্রেবেলা যদি সূর্য আমরা না দেখি, এটা আমাদের দোষ। সূর্য কিন্তু নেই এমন না, সূর্য আছে, আমরা দিগন্ত রেখার আড়ালে সূর্য চলে গেছে কোথাও অন্যদিকে, যার কারণে আমি দেখছি না। ঠিক আছে? তো সূর্য এই দিগন্ত রেখার আড়াল নিচে থাকে বলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে এইরকম অবস্থা, তাকে কী করা হয়? তাহলে সূর্য এখনো দিগন্ত রেখার নিচে রয়ে গেছে, এখনো উদয় হয়নি। এই অবস্থায় সূর্য থেকে আলোক রশ্মি যখন আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তো প্রবেশ করার পর এবার বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে তার প্রতিসরণ ঘটবে। মনে করা যাক এরকমভাবে প্রতিসরণ হয়েছে, তাহলে এইভাবে দিক পরিবর্তন যখন করে ফেলছে, আমাদের চোখ কিন্তু বক্রপথকে অস্বীকার করে, তখন সে সরল পথে আলোক রশ্মিটা এসেছে ধরে নিয়ে যখন আমরা পিছন দিকে বাড়িয়ে নেব আলোক রশ্মিটা, তখন দেখা যায় সূর্যটাকে এরকম জায়গায় দেখা যায়। অর্থাৎ কি বোঝা গেল? বোঝা গেল যে সূর্য কিন্তু এখনো কিন্তু নিচেই রয়ে গেছে, তারপরেও মানে দিগন্ত রেখার নিচে এখন সূর্য উদয় হয়নি, তারপরেও সূর্যকে আমরা দিগন্ত রেখার উপরে দেখছি, মানে এই জায়গাতে সূর্য উদয় হয়ে গেছে দেখে ফেলছি। ঠিক আছে? খুব মজাদার ঘটনা। এই ঠিক সেম ঘটনাটি আবার সূর্য যখন অস্তান্বিত হয়ে যায়, যখন সূর্য দিগন্ত রেখার নিচে চলে যায়, ডুবে যায়, এখন আমরা এদিকে দেখাচ্ছি না, এখন এদিকে সূর্য এখন সন্ধ্যার দিকে যখন সূর্য ডুবে যায়, মানে দিগন্ত রেখার নিচে যখন চলে যাচ্ছে এরকম জায়গাতে,
বা আরও ওইদিকে দেখাতে পারি আমরা। তখন এই সেমভাবে আমরা বায়ুমণ্ডল যখন আলোটা এখনও যাচ্ছে, এরপরে প্রতিসরণের পর এরকমভাবে দিক পরিবর্তন করে ফেলছি। তখন তাকে আমরা যখন পিছন দিকে বাড়িয়ে দিই তখন সূর্যকে এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, তখন তাহলে কি মনে হচ্ছে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরও, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরও সূর্যকে আমরা দিগন্ত রেখার উপরে দেখছি, মানে এখনো অস্ত যায়নি বলে মনে করছি। তাহলে এই জন্যই বিলম্বিত সূর্য, অগ্রিম সূর্যোদয় মানে হচ্ছে আগে যেটা বুঝলাম এটা, আর বিলম্বিত সূর্যাস্ত হচ্ছে সূর্য অস্ত এখনো হয়নি, হয়ে গেছে, সূর্য উদয় এখনো অস্ত হয়নি এমন মনে হচ্ছে, এইরকম ভাব থাকতে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।